নমস্কার, ঠিক ৮টায় দুয়ারে রিপোর্টার নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখবো কালিয়াচকের দিকে, কারণ আমরা জানি চোপড়ার সালিশি সভার রেশ কাটতে না কাটতে ফের আরেক সালিশি সভার অভিযোগ সামনে উঠে আসছে এবার কালিয়াচক থেকে। কালিয়াচকের সালিশি সভায় যেখানে মাতব্বরদের নিদান, একই অভিযোগ বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ। যে অভিযোগ আমরা দেখেছিলাম চোপড়ার ক্ষেত্রে সেই একই অভিযোগ, এবং এখানেও যুগলকে শাস্তি। কি ধরনের শাস্তি দেওয়া হয়েছে দেখাবো সেই ছবিটি আপনাদের। দেখুন, সালিশি সভার নিদান, মুখে কালি লেপে জুতোর মালা পরিয়ে শাস্তি, যুগলকে গ্রামে ঘোরানো সেই ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওতে কার্যত স্পষ্ট দেখা যাচ্ছে যুগলকে মুখে কালি লেপে জুতোর মালা পরিয়ে শাস্তি দেওয়া হয়েছে। অভিযোগ বিবাহ বহির্ভূত সম্পর্কে যুগলকে সালিশি সভায় এভাবেই নিদান দেওয়া হয়। প্রতিনিধি সেবক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সেবকের থেকে একবার জানার চেষ্টা করব। সেবক, যে ছবি আমরা দেখলাম, ফের আরেক সালিশি সভা যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে যুগলকে শাস্তির নিদান দেওয়া হয়েছে। একেবারে মুখে কালি লেপে জুতোর মালা পরিয়ে মাতব্বর কারা, কাদের নিদানে এহেন ঘটনা ঘটলো? একদমই দেখো, আমরা যখন দেখছি যে গণপিটুনি বন্ধের জন্য সরকার সক্রিয়, পুলিশ সক্রিয়, নানাভাবে ঘোষণা চলছে, নানাভাবে মানুষ যাতে আইন হাতে না নেন সেভাবে যখন প্রচার চলছে, তখন মালদহের কালিয়াচকে মোড়ল মাতব্বররা তারা নিজেরা সালিশি সভা বসালেন, নিজেরাই নিদান দিলেন এবং নিজেরাই এক যুগলকে শুধুমাত্র সন্দেহের বশে বিবাহ বহির্ভূত সম্পর্ক অভিযোগ তুলে গ্রামে ঘোরানো হলো জুতোর মালা পরে। এবং এই ঘটনায় জানাজানি হওয়ার পরেই বেশ কয়েকজন ছবি তোলেন, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায়। পুলিশও গোপন সূত্রে খবর পায়। এরপরে পুলিশ অভিযানের নামে 17 জনকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদ করে 11 জনকে এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। ইতিমধ্যেই তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত, এবং এই ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে আরো কেউ বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কারা এই সালিশি সভার উদ্যোগ নিয়েছিলেন, কেন শুধুমাত্র সন্দেহের বশে এভাবে আইন নিজেদের হাতে তুলে নিয়ে যুগলের উপরে এভাবে অত্যাচার, যেখানে প্রচুর মানুষ আমরা ছবিতে দেখছি, গ্রাম শুদ্ধ লোকের সামনে গোটা গ্রাম জুড়ে ঘোরানো, এটাতে কিন্তু সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। আর পুলিশ জানিয়েছে অভিযুক্তদের যারাই হোক তাদের বিরুদ্ধে রাজনৈতিক রং না দেখে ব্যবস্থা নেওয়া হবে। প্রিয়াঙ্কা, একেবারে আক্রান্ত যুবকের অভিযোগে ধৃত 11 অভিযুক্ত। যেদিন এটা হলো ওখানে একটা লোকাল সোর্স ইনফরমেশন দিয়েছে কি এরকম ঘটনা হয়েছে, তারপরে পুলিশ ওখানে পৌঁছেছে আর অলমোস্ট 17 লোককে ডিটেইন করেছে। তারপরে কনফার্মেশন প্রসেস করে আমরা 11 জনকে অ্যারেস্ট করে ফরওয়ার্ড করেছি। আর যে ভিকটিম ছিল ওনাকে আমরা হসপিটালে নিয়ে গেছি, এখন ট্রিটমেন্ট করে 2টা লোকই ডিসচার্জ হয়ে গেছে, বাড়িতে আছে। একদিকে আমরা দেখছি সালিশি সভার অভিযোগ যেমন সামনে উঠে আসছে, তেমনি অন্যদিকে গণপিটুনির অভিযোগ বারবার সামনে উঠে আসছে। এবার দেগঙ্গায় সেখানে চোর সন্দেহে এক মহিলাকে বেধড়ক মারধর করা হয়। দেখুন সেই ছবি, চোর সন্দেহে মহিলাকে পোস্টে বেঁধে বেধড়ক মারধর করা হয়। রাজ্যে ফের গণপিটুনি। আমি এখানে বাড়ি যাচ্ছি, হ্যাঁ মজা দেখেন জিজ্ঞেস করিস বলে গেলি অটো কই সামনে অটো পাওয়া যাবে বাঁ সাইডে, ওখানে বাড়ি যাচ্ছি। অটো রাস্তা ওইটা একটা বউ বলেছে মা তুমি এই ধারে যাও, দেখুন তো মিথ্যে কথা বলতেছো। মিথ্যে কথা না, আরে দিলাম আরে হয়ে গেছে খাটের তলায় কি করতে আমি ছিল তো তো ধরে এই মানা করে ফেলতে পারলাম তো মিথ্যে একদম মারবে বের করে আমার ছেলে আমি চুরি করতে আসিনি। জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি জিয়াউলের থেকে একবার জানার চেষ্টা করি। জিয়াউল, আমরা দেখেছি বারবার পুলিশ প্রশাসনের তরফ থেকে গণপিটুনি রোখার জন্য সচেতন করা হয়েছে, নবান্নে বৈঠক হয়েছে, মুখ্যমন্ত্রী করা নির্দেশ দিয়েছেন, তারপরেও সেই একই ছবি কেন দেগঙ্গাবাসী এখনো সচেতন হয়নি, কেন সেই একই ছবি আজকে ধরা পড়লো?
একদম একদম দেখো, অসচেতনার ছবি কিন্তু একেবারে রাজ্য জুড়েই চলছে, দেওঙ্গায় বাদ যাচ্ছে না। তার কারণ দেওঙ্গায় কিন্তু বারংবার পুলিশ প্রশাসন, পঞ্চায়েত, বিডিও অফিস থেকে একাধিকবার মাইকিং করা হচ্ছে যে কোনো রকম ভাবে আইন নিজে হাতে তুলে নেবেন, অর্থাৎ কোনো রকম ভাবে কোনো দোষী ব্যক্তি ছেলে ধরা যে গুজব রটছিল বা এই চুরির সন্দেহে যে গণধোলায় একাধিক ঘটনা ঘটছিল, আজকেও কিন্তু আর বাদ গেল না। তার কারণ আইন নিজের হাতে তুলে নিচ্ছে দেওঙ্গাবাসী। দেওঙ্গায় আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের একটা নিরামিষ এলাকায় সেখানে এক মহিলা চোর সন্দেহে এলাকার মানুষজন তাকে বেধড়ক মারধর করে, শুধু মারধর করে না, তাকে ধরে পোস্টে বেঁধে এলো পাতারে মারধর করে। যারা মারধর করেছে, জিয়াউল এখানেই তোমার থেকে জানার চেষ্টা করব, যারা মারধর করেছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে পুলিশ? দেখো, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা খবর যে এই মহিলা নাকি চুরি করতে এসেছিল, এমনটাও এলাকার একটা অভিযোগ কিন্তু পুলিশের কাছে এসছে। ফলে পুলিশ এখনো পর্যন্ত সেই অভিযোগের ভিত্তিতে এই মহিলাকেই গ্রেপ্তার করে থানাতে নিয়ে এসছে। কিন্তু এখনো পর্যন্ত যারা মারধর ঘটনার সঙ্গে যুক্ত বা এই ক্যামেরায় একদম স্পষ্ট ছবি তারা রয়েছেন, তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। ফলে যেভাবে দিনের পর দিন একের পর এক এলাকায় দেখা যাচ্ছে মহিলা ছেলে ধরা বা চোর সন্দেহে গণধোলায় হচ্ছে। এক সপ্তাহ আগে আমরা দেখেছি ট্রেনের মধ্যে এক ভবঘুরেকে বেধড়ক মারধর করছে এবং জল ঢেলে দিচ্ছে, এতটাই অমানবিক ছবি দেখা গেছিল। ফলে সেবারেও কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এবারেও কিন্তু দেখা যাচ্ছে মহিলাকে শুধুমাত্র চোর সন্দেহে, কোনো তার কাছ থেকে কোনো কিছু উদ্ধার হয়নি, শুধুমাত্র চোর সন্দেহে তাকে ধরা হয় এবং পোস্টে বেঁধে রেখে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। কিন্তু যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা খবর, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ এখনো পর্যন্ত নেওয়া হয়নি বা নেয়নি। কিন্তু যে কোনো ব্যবস্থা নেয় না। আরিয়াদহের সেখানে শিশু নির্যাতন কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, যেখানে নির্যাতিতর খোঁজই পায়নি পুলিশ। শিশু নির্যাতনেও জামিন প্রসেন দাস, জয়ন্তর সহযোগী, সেই ভিডিও ভাইরাল হয় এবং এখানেই প্রশ্ন উঠছে, পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠছে। কারণ শিশু নির্যাতনেও জামিন, হেফাজতের আবেদনও জানায়নি পুলিশ, নির্যাতিতর খোঁজই দিতে পারেনি পুলিশ। প্রতিনিধি অরুণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অরুণের থেকে একবার জানার চেষ্টা করি। হ্যাঁ দেখো, এই প্রসেন দাস ওরফে লালটু, একে কিন্তু 5 দিনের জন্য পুলিশ হেফাজতে নিয়েছিল বেলঘড়িয়া থানা। তাকে 5 দিন ধরে গড়াবার পর আজকে ব্যারাকপুর আদালতে আবার তাকে নিয়ে আসা হয়। কিন্তু তার বিরুদ্ধে যে এত বড় ধারা, একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সেই ভিডিওয় তাকে যৌন নির্যাতন একটা ছবি, তাকে পরিষ্কার। কিন্তু এখনও পর্যন্ত এই 5 দিন হেফাজতে নিয়েও সেই নির্যাতিতার ছবি কিন্তু তারা তার বাড়ির ঠিকানা পায়নি, কোনো রকম তার সংগ্রহ করতে পারেনি, কোথায় বাড়ি কি কোনো কিছুই পায়নি। ফলে তোকে আজকে কোর্টে তুললে আদালত তাকে জামিন দিয়ে বেল দিয়ে দেয়, অন্তর্বর্তীকালীন তাকে একটা জামিন দিয়ে দেয়। তারপর সেখানে বলা হয় যদি কখনো তাকে খুঁজে পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে কেস হবে। এই যে বেলঘড়িয়া থানার এই গাফিলতি, কেন তারা 5 দিনে হেফাজতেই বা চাইলো, কেনই বা নিয়ে তারা কোনো রকমভাবে তাকে বিভিন্ন ধারা দিল না, কেন একেবারে লঘু ধারা তাকে দেওয়া হলো, কেন পক্সো আইনটা তাকে দেওয়া হলো না, এই নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠছে। কারণ তার বিরুদ্ধে কিন্তু অনেক আইন দেওয়া যেত, কারণ একেবারে হালকা একটা আইন দিয়ে একদিন এই ধরনের একটা যৌন নির্যাতনের ঘটনা। জামিনে মুক্ত জয়ন্ত সঙ্গী প্রসেন দাস, নির্যাতনের মামলায় জোড়া হয়নি পক্সো আইন, আর এবার প্রশ্ন উঠছে, পুলিশের ভূমিকায় উঠছে প্রশ্ন। জজ সাহেব কেস ডায়েরি দেখে কোনো ফার্দার রিপোর্ট বা কোনো ফার্দার ইনজুরি কিচ্ছু পাননি। উনি 2000 টাকার বেল কনসিডার করেছেন। প্রসেনজিৎ দাস এলাইস লালটু, এই কেসটা হয়েছিল 11/7 আগে, 11/7 ওরা প্রডিউস করে, অন্তর্বর্তী জামিন দিয়েছে 13/12 ফার্দার ডেট হয়েছে, 13/12। কোনো প্রমাণই নেই এই কেসে, কোনো কমপ্লেন নেই, কোনো ইনজুরি নেই, কোনো কিছু নেই। পুলিশের মাধ্যমে ওই ভিডিও রেকর্ডিং দেখে, ভিডিও দেখে পুলিশ একটা সুমোটো কেস করে। কেন খোঁজ পাওয়া গেল না নির্যাতিতর? প্রশ্ন বিশিষ্ট আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুর তার। খোঁজ না মিললে খুনে মামলা হিসেবে বিচার্য মত আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুর তার। আদৌ এই বাচ্চাটিকে খুঁজে পাওয়া গেল না কেন? 2 নম্বর কথা, কতটা সহায়তা পাওয়া গেছে অ্যাকিউজডের তরফ থেকে এই বাচ্চাটিকে খুঁজে পাওয়ার বিষয়ে? 3 নম্বর হচ্ছে, যদি না খুঁজে পাওয়া যায়, ধরুন খুঁজে পাওয়া গেলই না, তাহলে কি পুলিশ হাতে হাত দিয়ে বসে থাকবেন? কারণ কর্পাস ডেলিক্টি বলে একটা কনসেপ্ট আছে, যে কনসেপ্টে বলা আছে যে যদি কারোকে খুঁজে না পাওয়া যায় তাকে খুঁজে তার কর্পাসকে অন্তত খুঁজে বার করতে হবে, এবং আলটিমেটলি যদি একান্ত খুঁজে নাই পাওয়া যায়, কর্পাসকে খুঁজেই পাওয়া গেল না, তাহলে কিন্তু এই কেসটাই কিন্তু একটা মার্ডার কেসে উত্তীর্ণ হবে। নির্যাতনের মামলায় কেন পক্সো আইন নয়, পুলিশের ভূমিকায় প্রশ্ন অনির্বাণ গুহ ঠাকুর তার।
পুলিশ সুমোটো একটা কেস, মানে নিজে থেকে একটা কেস করেছেন ওই ভিডিও দেখে। তো ভিডিওটা দেখার পরে পুলিশ যদি এই কেস করেন, তাহলে অবশ্যই সেই পুলিশের সেই ভিডিওর মধ্যে নিশ্চয়ই এরকম কোনো বিষয় থাকবে যে বাচ্চাটির অত্যন্ত নির্যাতন হচ্ছে, সেরকম শারীরিক নির্যাতন হচ্ছে এবং তাকে সেক্সুয়াল অ্যাসল্ট করা হচ্ছে বা কোনো অ্যাগ্রেভেটেড সেক্সুয়াল অ্যাসল্ট করা হচ্ছে, যেমন কোনো ডেডলি ওয়েপন দিয়ে তার প্রাইভেট পার্টস দিয়ে টাচ করা হচ্ছে বা অত্যাচার করা হচ্ছে, তাহলে ডেফিনেটলি ইট হ্যাজ টু বি, মানে এখানে পক্সো আইন অবশ্যম্ভাবী। তো আমার কাছে এটা পুলিশের ভূমিকা, যেখানে পক্সো আইন কেন হলো না সেটা আমার কাছে আমাকে অবাক করছে। জয়ন্ত সিং এবং তার শাগরেদদের নানান কীর্তি সামনে উঠে আসছে, একের পর এক কীর্তি সামনে উঠে আসছে যত দিন যাচ্ছে। এবার কারখানার জমি দখলের অভিযোগ সামনে উঠে আসছে। এই জমি দখল করে আবাসন তৈরি হয় এবং আপনাদের জানিয়ে রাখি পুকুর বুঝিয়ে আবাসন তৈরির অভিযোগও সামনে উঠে আসছে। কারখানার জমিতে আবাসন তৈরির অভিযোগ, পাশের পুকুর বুঝিয়ে আবাসন তৈরি হয়। জয়ন্ত এবং তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ। ঠিক কি অভিযোগ আগে শোনাই আপনাদের। এই বাতাসা ফ্যাক্টরিটা জয়ন্ত সিং ও তার গ্রুপরা মিলিয়ে সব দখল করে এখানটা আপনারা দেখতেই পাচ্ছেন প্রমোটিং করে দিয়েছে। তো ওই জন্যেই বলা যে যেখানে এই এলাকায় যত এদের এতই গন্তব্য, যে এই এলাকায় যতই জমি থাকছে, জমি বলুন বেআইনি যা বলুন সব ওরা দখল করে সব জায়গাটা ওরা প্রমোটিংয়ের দিকে নিয়ে যাচ্ছে আর সব দখল করছে করে। খুলতে পারছে না, না কেউ খুলতে পারছে না, আমারই মতো সবার অবস্থা। আতঙ্ক তো অবশ্যই আছে। আমি এই বাইক দিচ্ছি, পরে যদি আমার কিছু হয় সেই আতঙ্ক তো আমার সবসময় লেগে থাকবে না। তবে এখানেই শেষ নয়, শুধু জমি দখলের অভিযোগেই শেষ নয়, আরো অভিযোগ রয়েছে। একের পর এক কীর্তি ফাঁস জয়ন্তর। এবার টাকা নিয়ে টোটো স্ট্যান্ড তৈরি, এমনটাই অভিযোগ সামনে আসছে। চাঁদার নামে রোজ টোটো থেকে তোলা হয়, টাকা তোলা হয়, এমনটাই অভিযোগ সামনে উঠে আসছে। কাদের বিরুদ্ধে? না জয়ন্ত সিং এবং তার শাগরেদদের বিরুদ্ধে, রাহুল গুপ্তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুবীরের থেকে একবার জানার চেষ্টা করব। সুবীর, যত দিন গড়াচ্ছে তত নানান কীর্তি সামনে আসছে, নানান অভিযোগ সামনে আসছে। এবার আবাসন তৈরির অভিযোগ, জবরদখলের অভিযোগ, টোটো স্ট্যান্ড তৈরির অভিযোগ। কিভাবে একের পর এক এরকম কাণ্ড ঘটাতো জয়ন্ত সিং এবং তার শাগরেদরা? দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই যে দোলপেরি মোড়, এই দোলপেরি মোড় আড়িয়াদহ, সেই দোলপেরি মোড়ে কিন্তু জয়ন্ত সিং এবং তার যে শাগরেদ ঘনিষ্ঠ রাহুল গুপ্তা, এদের কিন্তু বারবারন্ত ছিল কিন্তু যথেষ্ট পরিমাণে। এবং এখানে দীর্ঘ বহু পুরনো রিক্সা স্ট্যান্ড রয়েছে। রিক্সা স্ট্যান্ডের উল্টো দিকেই কিন্তু টোটো স্ট্যান্ড। সেই টোটো স্ট্যান্ড 3 বছর আগে চালু করে এই জয়ন্ত সিং এবং তার শাগরেদ রাহুল গুপ্তা। এবং সেখান থেকে নতুন টোটো যদি সেই রুটে ঢোকানো হয়, সেখানে মোটা অঙ্কের টাকা কিন্তু তারা নিত, এমনটাই কিন্তু অভিযোগ। এবং তারপরে এই টোটো স্ট্যান্ডে যারা টোটো চালায় তাদের থেকে প্রতিদিন টোটো থেকে 10 টাকা থেকে 20 টাকা করে কিন্তু চাঁদা হিসেবে তারা তোলেন। পাশাপাশি যে রিক্সা স্ট্যান্ড রয়েছে, সেই রিক্সা স্ট্যান্ডে যারা রিক্সা চালক রয়েছেন তাদের উপরে কিন্তু টোটো চালক যারা রয়েছেন তারা কিন্তু এদের নাম করে তাদের উপরে হুমকি দেয়, তাদের উপর অত্যাচার করে এবং তাদের রিক্সার চাবি নিয়ে নেয়। কারণ তারা বিভিন্ন রুটে ভাড়া খাটতে পারবে না, এমনটাই কিন্তু তারা এইভাবে হুমকি দেন। এবং এমনটাও হুমকি দিয়েছেন যে বলেছেন তালতলা স্পোর্টিং ক্লাবে নিয়ে গিয়ে মারধরও করা হবে। এবং এই আতঙ্কে রিক্সা চালকরা খুলতে পারতেন না। তোমার থেকে জানার চেষ্টা করব যে এই যে তুমি বলছো যে জয়ন্ত সিং এর শাগরেদরা, এই শাগরেদকে রাহুল গুপ্তা, তার বিরুদ্ধে কি অভিযোগ? একদমই রাহুল গুপ্তা যে এখনো পর্যন্ত পুলিশের ফেরার, এখনো পুলিশ কিন্তু তাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। এবং এই রাহুল গুপ্তার নামে কিন্তু অভিযোগ উঠছে এবং সরাসরি তারা একদম অভিযোগ করছে রাহুল গুপ্তার নামে। এবং রাহুল গুপ্তা এই টোটো থেকে যেমন প্রতিদিন 10 টাকা 20 টাকা করে টাকা তুলতো, পাশাপাশি কিন্তু এই যে যারা রিক্সা চালক রয়েছেন তারাও, তাদের উপরে যে অত্যাচার টোটো চালকদের, সেটাও কিন্তু রাহুল গুপ্তা এবং জয়ন্ত সিং এদের দাপট এবং এদের মাথায় হাত ছিল বলেই এই টোটো চালকরা এইভাবে রিক্সা চালকদের হুমকি দিত এবং অত্যাচার করতো। এমনটাই কিন্তু রিক্সা চালক যারা রয়েছেন তারা একদম আমাদের কাছে অভিযোগ করেছেন। বেশ, এটা রাহুল গুপ্তা বলে একজন ওনার মানে জয়ন্তের ডান হাত, ও হলো এই টোটোর সভাপতি। সে এই টোটোগুলো চলাকালীন হপ্তা তোলে, দিনে 10 টাকা 20 টাকা করে এরকম ভাবে
টাকা তোলা মানে জোর জুলুম করে। এখান থেকে 10 টাকা করে টাকা প্রতিদিন অন্তর একটা টাকা তোলা হয় প্রতি টোটোর পেছনে। জয়ন্ত সিং আর রাহুল গুপ্তা দীর্ঘদিনের রেস্টুরেন্ট এখানে দোলপিড়ি মোড়ে, এখানে বেআইনিভাবে টাকা খেয়ে অটো স্ট্যান্ড তৈরি করেছে জয়ল সিং তালতলা মাঠ ক্লাবের ওনারাই করেছেন। এখন ওরা দুদিন এসে আমাদের এখানকে বিতাড়িত করছে, মানে যখন তখন হুমকি দিচ্ছে, চাবি গাড়ি নেওয়া, মারধর করবো, এই সমস্ত বলেই আমাদেরকে মানে আতঙ্কিত রাখছে আমাদেরকে। তো টোটোর জন্য আমাদের গাড়ি চালাতে পারছি না। আপনাদের নিশ্চয়ই মনে আছে গতকালই আপনাদেরকে দেখিয়েছিলাম কুলতলির কুখ্যাত দুষ্কৃতী সাদ্দাম এবং সাদ্দামের সুড়ঙ্গ, যা খাটের নিচ থেকে গিয়ে পৌঁছেছে সরাসরি খালে। সেইখানেই কিন্তু প্রশ্ন উঠছে যে সুড়ঙ্গের আড়ালে কারা? সাদ্দামের সাম্রাজ্যের আসল মাথা চার। দেখুন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে সাকাত আলী সর্দার, সাইরুল সর্দার, শাহজাহান সর্দার, সাদ্দামের সাম্রাজ্যের চার মাথা, একদিকে সাকাত আলী সর্দার, একদিকে সাইরুল সর্দার, একদিকে শাহজাহান সর্দার এবং আহেদ আলী মোল্লা। আর এই সুড়ঙ্গ তৈরি কিভাবে হয়েছিল দেখুন, সাদ্দামের ঘর, সেই ঘরের খাটের নিচ থেকে লম্বা সুড়ঙ্গ, লম্বা প্রায় 40 থেকে 42 ফুট, যা একেবারে কাঁকড়ার খালে গিয়ে পড়ছে সেই সুড়ঙ্গ। এবং সেখানেই কিন্তু ডিঙি নৌকো থাকতো। সেই ডিঙি নৌকো থেকে একেবারে পালিয়ে যেত ঠাকুরার নদীতে, মানে একেবারে টান টান একটা প্লট বলা যেতেই পারে। খাট, সাদ্দামের ঘরের খাট, সেই খাট সরিয়ে সুড়ঙ্গে ঢোকার রাস্তা করা হয়। এই সেই সুড়ঙ্গে ঢোকার রাস্তা, এবং এই সুড়ঙ্গ প্রায় 40 থেকে 42 ফুট, এবং সেখান থেকেই চলে যেত কাঁকড়ার খালে, সেখানে ডিঙি নৌকো থাকতো, সেখান থেকে চলে যেত ঠাকুরার নদীতে। ভাবুন, এভাবেই সাদ্দামের সাম্রাজ্য চলতো। এবং এই সাম্রাজ্যের আসল জানবো, প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি অর্পণের থেকে একবার জানার চেষ্টা করি, অর্পণ, সুড়ঙ্গ থেকে কিভাবে একেবারে খাল পার করা, কিভাবে চাকুরার নদীতে পৌঁছে যাওয়া, সেটা তো আমরা আমাদের দর্শকদের দেখালাম গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। কিন্তু সাদ্দামের সাম্রাজ্যের এই যে আসল মাথা চার, যারা এই পুরো প্রতারণা চক্রটা চালাতো, কিভাবে চালাতো? একদমই নিউজ 18 বাংলা প্রথম এই 4 ব্যক্তির নাম প্রকাশ করে। পুলিশ সূত্রে যেটা খবর, শুধুমাত্র সাদ্দামের মতো বেশ কিছু মানুষ যারা সামনে আসতেন এবং যারা পুলিশের কাছে তাদের নাম যেত, কিন্তু যার পিছনে পুরো মনিটরিং করতো এই অভিযুক্ত 4, যাদের বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশ নির্দিষ্ট মামলা রুজু করেছে। এবং এই ঘটনার পর থেকেই তারা প্রত্যেকেই পলাতক। কোনো ঘটনা, এই প্রতারণার যে ঘটনা, কোনো ঘটনা ঘটার আগেই তারা প্ল্যান এ, প্ল্যান বি তৈরি করে রাখতো। যখনই কোনো অভিযোগ দায়ের হতো, কারণ পুলিশের কাছে পুলিশ সূত্রে এটাও খবর, যারা এই নকল সোনা কিনা বিক্রি করতো এবং যারা সোনা কিনতে আসতো, যারা ক্যাশ টাকায় সোনা কিনতে আসে, তারাও 2 নম্বরই লাইনের সঙ্গে তারা যুক্ত। এবং তাদের যেটা অভিযোগ যে বেআইনিভাবে যারা সোনা কিনতে আসতো, তারা অধিকাংশ মানুষ তারা অভিযোগ করতেন না। যারা অভিযোগ করতেন, সেই অভিযোগের তদন্তে নেমে পুলিশ যাদেরকে গ্রেপ্তার করত, সেটা সম্পূর্ণ সাজানো। অর্থাৎ এই গ্রাম থেকেই 2 জনকে পুলিশের সামনে পাঠিয়ে দেওয়া হতো, বা এই ঘটনার সঙ্গে যুক্ত করে তাদেরকে সামনে আনা হতো। এবং যারা এই 4 জন, যে কিংপিন, যে 4 জনের নাম আমরা দেখাচ্ছি, এই সাকাত এবং ছাত্তার, তারা পিছন থেকে পুরোটাই অপারেট করতো। এবং টাকার বিনিময়ে কিছু মানুষ তারা গিয়ে জেল খেটে আসতো। এই জেল খাটা এবং তাদের সংসার চালানো সমস্তটাই হতো একটা মোটা অঙ্কের টাকার বিনিময়ে। কোটি কোটি টাকা এইভাবেই তারা ইনকাম করত। এবং ইতিমধ্যেই যে অভিযোগের পর পুলিশ নড়ে চড়ে বসে, সেখানে দেখা যাচ্ছে 12 লক্ষ টাকার তাদের প্রতারণা। এবং সেই 12 লক্ষ টাকা প্রতারণার জাল খুলতে গিয়েই পুলিশ একের পর এক অভিযুক্ত নাম উঠে আসে। ইতিমধ্যেই এক ব্যক্তিকে আজকে গ্রেপ্তার করা হয়েছে রেডের সময়, এবং আরও 2 মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি এখনো পর্যন্ত বাকি রয়েছেন 23 জন। সেই 23 জনের খোঁজে ইতিমধ্যেই পুলিশ তল্লাশি শুরু করেছে বিভিন্ন এলাকায়। বেশ, আর অন্যদিকে আপনাদেরকে দেখাবো তৃণমূলের যুব নেতাকে তৃণমূল কাউন্সিলরের কলকাতার সোনাগাছি এলাকার ঘটনা। দেখুন, তৃণমূলের যুব নেতা কেদার দাস চর মারছেন সুনন্দা, অর্থাৎ যে কাউন্সিলর। সোনাগাছি এলাকার ঘটনা, তৃণমূল কাউন্সিলর তৃণমূল যুব নেতাকে চর মারছেন, এবং এই ভিডিওই কিন্তু রীতিমতো ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের থেকে একটু জানার চেষ্টা করব। আবির, তৃণমূল যুব নেতাকে চর মারছে তৃণমূল কাউন্সিলর এভাবে প্রকাশ্যে, এহেন গন্ডগোলের সূত্রপাত কোথা থেকে?
প্রথমত হচ্ছে যে উভয় গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে একটা দ্বন্দ্ব রয়েছে, তাই একে অপরের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন কারণে দোষারোপ করেন। এক্ষেত্রে দাঁড়িয়ে যাকে চড় মারতে দেখা যাচ্ছে তিনি হচ্ছেন কাউন্সিলর, এবং যাকে চড় মারা হচ্ছে তিনি তৃণমূল কংগ্রেসেরই নেতা। তার তরফ থেকে বা তার অনুগামীদের তরফ থেকেও অভিযোগ করে বলা হয়েছে যে তারা তোলাবাজি নিয়ে তারা প্রতিবাদ জানিয়েছিলেন, সেই কারণে তাদেরকে এভাবে মারধর করা হয়েছে। যদিও কাউন্সিলরের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে, এবং যারাই অভিযোগ করছেন তাদের দিকে পাল্টা অভিযোগের আঙুল তুলে তারা বলেছেন যে তারাই ওই এলাকাতে 18 নম্বর ওয়ার্ডে বিভিন্ন সময় নানা ধরনের অশান্তির পরিবেশ তৈরি করেন, এবং এদের বিরুদ্ধে তিনি একাধিক জায়গাতে এর আগে অভিযোগ দায়ের করেছেন। এমনকি নির্বাচনের সময় তারা যথাযথভাবে দলের হয়ে কাজ করেনি এমন অভিযোগ তাদেরকে শুনতে তাদের বিরুদ্ধে করেছেন তিনি। তো আজকে সকালবেলার ঘটনা, কেদার দাস সহ বেশ কয়েকজন তারা 18 নম্বর ওয়ার্ডে ঢুলিপাড়া সেই রাস্তা ধরে তারা সেখান দিয়ে যাচ্ছিলেন, সেই সময় ফের বচসা শুরু হয়, এবং যেটা অভিযোগ যে দুই গোষ্ঠীর মধ্যে কার্যত ইট লাঠি নিয়ে মারামারি হয়, এবং সেখানকারই এই ছবি, যে ছবি ভাইরাল হয়ে পড়েছে, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে কাউন্সিলর তিনি মারছেন হচ্ছে তারই দলের এক রাজনৈতিক সতীর্থকে। তো এই ভিডিও ভাইরাল হয়ে যাবার পরেই তাদের দুজনের যে দ্বন্দ্বের বিষয়টি ফের প্রকাশ্যে চলে আসে, যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। উভয় পক্ষের তরফ থেকে থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে, এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বটতলা থানার পুলিশ। বেশ, তোলাবাজির প্রতিবাদ করায় হামলা বলে অভিযোগ, যুব নেতার উপর চড়াও কাউন্সিলর সুনন্দা সরকার কি বলছেন শোনাবো আপনাদের। চিকু, নিট্টু, যাকে ছবিতে দেখছেন কেদার দাস, অর্গানাইজ ভাবে এরা তোলাবাজি করে। এরা এখানে বসে ছিনতাই করায় সেতলা মন্দিরে। এরা রাত দুপুরে বেরিয়ে উইকেট নিয়ে একে মার ওকে চমকানো, একটা ছেলেকে বেধড়ক মার মেরেছে 4 জনে মিলে। আমাদের যিনি প্রার্থী ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাকে একটা মালা দিতে আসেননি, একটা মিছিল করেনি, একটা মিটিং করেনি। দায়িত্ব নিয়ে বলছি এরা হারাবার চেষ্টা করেছে। যখনই দেখবেন আমার ওয়ার্ডে কিছু হয়, মিডিয়াকে একটা ভুল তথ্য দিয়ে আমাকে কালিমা লিপ্ত করার চেষ্টা হয়, একটা চক্রান্ত হয়। পুরকর্মীকে দাঁড়িয়ে ইট মারছে, আমি ওখানে দাঁড়িয়ে ওখানে কি ওদের রসগোল্লা খাওয়াবো? এই ভিডিও প্রকাশ্যে আসার পরে উত্তেজনা ছড়ায় বটতলা থানার সামনে। বিক্ষোভ তৃণমূল কর্মীদের একাংশের কলকাতার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনন্দা সরকারের বিরুদ্ধে স্লোগান। যখন থেকে উনি কাউন্সিলর, তখন থেকে আমাদের ওয়ার্ডে নানান রকম অসামাজিক কার্যকলাপ চলছে, নানান রকম ভাবে প্রমোটিং ব্যবসা, এবং ওনার হাজবেন্ড তন্ময় সরকার সারটা কোথায় বাড়ি হবে, ইনলিগাল বাড়িগুলো এগুলো সব এরা করে। আমরা প্রতিবাদ করাতে আজকে এই পরিণাম আমাদের। ডিসি নর্থের কাছে কমপ্লেন করছেন যে আপনি এবং আপনার লোকেরা গিয়ে তাকে হেনস্থা করা এবং তার হাজবেন্ডকে মারধর করা সম্পূর্ণ মিথ্যে কথা। ওনার নিজেরা এসে আমাদের পাড়াতে এসে এই জিনিসটাকে ঘটিয়েছে। কতদিন এভাবে চলবে আমাদের ওয়ার্ডে? আমরা না এলে এবার নেতৃত্বকে আবার জানাবো, না হলে আমরা সম্পূর্ণ সবাই আমরা বসে যাব। আর কুণাল ঘোষ তিনি বলছেন এই ভিডিওর সত্যতা তিনি দেখেননি, কিন্তু দলীয় নেতৃত্ব বিচার করবে। আমি এই ভিডিওর সত্যতা খতিয়ে দেখিনি, কিন্তু ভিডিওটি এসেছে, কি বিষয় সেটাও জানি না, দলীয় নেতৃত্ব দেখবেন। তবে যারাই শুধু জনপ্রতিনিধি নন, তাদের তো দায়িত্ব আরও বেশি। যারা সিনিয়র নেতৃত্ব, তাদের এই প্রকাশ্য আচরণ এগুলো অনেক বেশি সংযত হওয়া উচিত। যদি কোনো কর্মী কোনো অন্যায় কাজও করে থাকেন, সেক্ষেত্রে প্রকাশ্যে তাকে মারা হবে, এই ধরনের ভিডিও, এই ধরনের দৃশ্য, এটা ঠিক নয়, অবাঞ্ছিত দৃশ্য, অবাঞ্ছিত ঘটনা। চোপড়া সালিশি সভার রেশ কাটতে না কাটতে যেমন কালিয়াচকের সালিশি সভার ছবি আজকে সামনে উঠে এসেছে, তেমনি সোনারপুরে সালিশি সভার ছবিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে কিভাবে তালিবানি অত্যাচার চলছে। এক মহিলাকে পায়ে শিকলে বেঁধে রীতিমতো অত্যাচার চলছে। দেখুন, এক অট্টালিকার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এবং সেই অট্টালিকার ভিতরে কি হচ্ছে সেই ছবিটাও দেখাই আপনাদেরকে। সোনারপুরে দেখুন, মহিলাটি পায়ে হাত দিয়ে দেখাচ্ছেন, কারণ সেখানে
শিকল বাঁধা হয়েছিল, শিকল বেঁধে নির্যাতন চলে সোনারপুরের প্রতাপনগর পঞ্চায়েতে। দেখুন শিকল, সেই শিকলের ছবি, সেই বাড়িতে, সেই অট্টালিকায় সেই শিকল রাখা আছে, যে শিকল বেঁধে নির্যাতন চালানো হয়েছিল মহিলার উপর। সালিশি সভা, সোনারপুরে সালিশি সভায় তালিবানি অত্যাচার। অভিযোগ কার বিরুদ্ধে? তৃণমূল কর্মী জামাল উদ্দিন সর্দারের বিরুদ্ধে অভিযোগ। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্পণে থেকে একবার জানার চেষ্টা করি। অর্পণ, এই তৃণমূল কর্মী জামাল উদ্দিন তিনি কেমন, মানে উনি এলাকায় কি নামে কিভাবে পরিচিত? কারণ এহেন অত্যাচার বাড়িতে নিয়ে, অট্টালিকা, একদিকে অট্টালিকা রয়েছে তার মধ্যে শিকল রাখা, সেই ছবিও আমরা দেখেছি, সেখানে তালিবানি অত্যাচার এভাবে কিভাবে চালাতেন তিনি? দেখো, এলাকার মানুষজন তারা যেটা অভিযোগ করছেন যে প্রতিটি বিষয়ে এলাকায় কোনো সমস্যা হলেই সে সালিশি সভা বসাতেন। এই মহিলা যেটা অভিযোগ করছেন যে তার পারিবারিক সমস্যা এবং সেই সমস্যার জন্য তাকে সালিশি সভা বসানো হবে এবং তার বিচার করে দেবেন বলে তাকে বাড়িতে ডাকেন। সকাল 10টার সময় তিনি যান এবং তখনই যেটা অভিযোগ করা হচ্ছে যে দুটো পায়েই তার শিকল পরিয়ে দেওয়া হয় এবং যে লাঠি দেখা যাচ্ছে সেই লাঠি দিয়ে তাকে মারধর করা হয়, এমনটাই তিনি অভিযোগ করছেন। এবং সমস্ত অভিযোগ জামাল উদ্দিন তিনি অভিযোগ অস্বীকার করেছেন। এবং এলাকার মানুষের যেটা অভিযোগ যে তিনি দীর্ঘদিন ধরে জমি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, জমির দালালি করতেন এবং এই এলাকার বিভিন্ন ভাবে চাষিদের জমি নিজেদের নামে অথবা এই জায়গায় তোমার থেকে একবার জানার চেষ্টা করব, এই যে তৃণমূল কর্মী জামাল উদ্দিন সর্দার, এনার ব্যাকগ্রাউন্ড কি? এর আগেও কি এই ধরনের অভিযোগ ওনার বিরুদ্ধে সামনে এসেছে? এভাবে সালিশি সভা ডাকা, তার মধ্যে অত্যাচার, নির্যাতন? দেখো, একাধিক অভিযোগ এলাকার মানুষজন করছেন যে বিভিন্ন বিষয়ে দাম্পত্য কলহ থেকে শুরু করে এলাকার জমি নিয়ে কোনো সমস্যা, সেই সমস্যার সমাধানের একটি রাস্তা এই জামাল উদ্দিন সর্দার। তার কাছে গেলেই এই সমস্যার সমাধান হবে। কারণ তাদের যেটা অভিযোগ যে বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো রকম কোনো লাভ হয়নি, কারণ সেখানে গেলেই এই সমস্যার সমাধান হতো এবং বিভিন্ন সময় তার মনের মতো সালিশি সভার রায় যদি না হতো তখনই তার উপরে এরকম অত্যাচার চালানো হতো, এমনটাই অভিযোগ করছেন এলাকার যারা জমি হারিয়েছেন, যাদের জমি জোর করে লিখিয়ে নেওয়া হয়েছে। এবং যে মহিলা তার গুরুতর অভিযোগ সামনে এনেছেন, তার পায়ে শিকল পরিয়ে তাকে মারধর করার মতো ঘটনা। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত তাকে আটকে রাখা হয়, বিভিন্নভাবে তাকে নির্যাতন করা হয়। এরপরেই তিনি থানার দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু সেই রকমভাবে কোনো রকম প্রশাসনের হেলদোল লক্ষ্য করা যায়নি। মহিলা তিনি কি অভিযোগ দায়ের করেছেন? তিনি অভিযোগ দায়ের করেছেন এবং ইতিমধ্যেই সোনারপুর থানার পুলিশ 3 জনকে এই ঘটনায় আটক করে। কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। ঘটনাটা হলো যে আমাদের পারিবারিক ব্যাপারে একটা ঝগড়া হয়েছিল আমার ছেলের সঙ্গে। এখন ছেলে হচ্ছে 1.5 বছর হচ্ছে বাড়ি থেকে চলে গেছে। ও বিচার করবো বলে আমাদেরকে ডাকে, জামাল সর্দার তৃণমূলের একটা কর্মী ছিল, বিচার করবে বলে ডেকে আমাকে শিকল দিয়ে বেঁধে অতিরিক্তভাবে আমাকে মারধর করে, আমার ছেলে, স্বামী, সবার সামনে। এমনকি আমার স্বামীকেও মারধর করে। ওর গেটের মধ্যে যে ঢুকবে তাকেই গেট বন্ধ করে দেবে, দিয়ে তার ওরকম অত্যাচার করে। এবার আমার পায়ে শিকল মেরেছে, শিকল দিয়ে তালা মেরেছে, তালা মেরে আমাকে অতিরিক্তভাবে মারধর, লাথি কিল যা ইচ্ছা তাই মারলো। জামাল সর্দার, উসমান মোল্লা আর মুজিদ মোল্লা, অরবিন্দু ছিল, ওরা জামালের কাছে থাকে, জামালের সঙ্গে চুরি, দালালি এইসব নানা নিত্যজি করে বেড়ায়, তলাবাজি করে। রাতারাতি হচ্ছে মাটি ফেলে জমিটা আর কি নিয়ে এনেছে, আর চারদিক থেকে তো বাউন্ডারি দিয়ে দিয়েছে, এই পর্যন্ত বাউন্ডারি দিয়েছে। কতটা জমি ছিল? এটা হচ্ছে 5 কাঠা ছিল। জামাল সর্দার অনেক জমি নিয়ে এনেছে। আমার একটা জমি 2 বছর ধরে নিয়ে জামাল সর্দার, ঠিক আছে? ও বলতে যাচ্ছি ও মারতে আসছে। গত পরশু দিনকে আমিন এসেছিল, আমিনের সামনে বিশাল গন্ডগোল হয়েছে 10 কাঠা জমি জামাল সর্দার। এখানে জামাল একটা দল বলা আছে, সেই টিমটা ওর কথা শোনে, ঠিক আছে? ওইখানে দাফিয়ে বেড়ায়। বাবার নামে জমি ছিল 1 বিঘে, ঠিক আছে? আমরা কিনেছিলাম হচ্ছে 3 বিঘে, কিন্তু আমরা পজিশনে এসেছিলাম 1 বিঘে। সেই 1 বিঘেটাই আমরা এই এত বছর ধরে চাষ করছিলাম। নেটে সার্চ করলাম, তখন দেখছি জামালের স্ত্রীর নামে রেকর্ড হয়ে গেছে। ওখানে হুমকিও দিচ্ছে, আমি যে জমি গিয়েছিলাম আমাকে বারণ করেছে যে জমি আর উঠবে না।
এই যে জামালউদ্দিন সর্দার, যিনি সালিশি সভায় বিচার করতেন, সেই জামালউদ্দিন সর্দার আজব সাফাই দিচ্ছেন বাড়িতে শিকল রাখার। কি বলছেন তিনি? ঘোড়া আছে তাই শিকল রাখা। শুনুন একবার। সম্পূর্ণ ফাঁসানো চক্রান্ত। তাহলে যদি সেরাম হয় নিশ্চয়ই তার কাছে ফোন ছিল এবং সে একটা ভিডিও করে পোস্ট করুক। শিকলটা তো আমার বাড়িতে ঘোড়া আছে, ঘোড়া বদমাইশ বলে শিকল দিয়ে বাঁধা টাধা হয়। শিকল কি মানুষের বাঁধার জন্য একটু বাড়িতে রেখে দেয়? ঘটনা কি, আমার সম্পর্কে সে শালী হয় এবং সে যখন আমাকে কাকুতে মতো করে বলে তার ছেলেরা তার অত্যাচারী বাড়ি ছেড়ে সবাই চলে গেছিল, তাদেরকে আনার জন্য যে বলে, আমি তাদেরকে ভালো করে বুঝিয়ে এবং মারধরের যে অভিযোগটা করছে সম্পূর্ণ মিথ্যে এবং সম্পূর্ণ ভুল। আর এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। জামাল সর্দার তার প্যালেশিয়াল হাউস, বিরাট প্রাসাদ, অট্টালিকাটা কি করে বানালেন আমার কাছে প্রশ্ন। এবং সেইখানে সালিশি সভা বসে, বহু মহিলা আমাকে কমপ্লেন করে, অবাক ব্যাপার, তারা তৃণমূল করে, জায়গায় জায়গায় শেকল বাঁধা আছে। পারিবারিক কিছু অশান্তির জন্য তাকে ডেকে পাঠানো হয় এবং সেখানে তাকে পায়ে শেকল বেঁধে রাখা হয়। তাদের জমি ভয় দেখিয়ে জবরদখল করছে এই জামাল সর্দার। এটা একটা সমাজে 99.99টা ভালো ঘটনা ঘটে, 0.01% হয়তো খারাপ ঘটনা ঘটে। সব ব্যাপারের সঙ্গেই রাজনীতি দলাদলি হয়তো থাকে না। কোনো ব্যক্তিগত পারিবারিক গন্ডগোল, শরিকি গন্ডগোল, এলাকার কোনো গোষ্ঠীর গন্ডগোল, সব ব্যাপারেই যে রাজনীতি থাকে তা নয়। কিছু ঘটনা ঘটে যায় অবাঞ্ছিত, সেগুলো পুলিশ প্রশাসন দেখছে। আর এবার আপনাদেরকে দেখাবো পিডব্লিউডির জায়গা দখল করে কিভাবে অবৈধ নির্মাণ চলছে। রাজ্য সড়কের পাশে সেখানে পিডব্লিউডির জায়গায় বাড়ি তৈরি হচ্ছে। দেখুন, সরকারি জমি দখল করে সেই নির্মাণের ছবি। বনগাঁ, টালিখোলার গঙ্গানন্দপুরে এভাবেই অবৈধ নির্মাণের অভিযোগ সামনে উঠে আসছে। প্রতিনিধি অনিরুদ্ধ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি অনিরুদ্ধ থেকে একবার জানার চেষ্টা করি। অনিরুদ্ধ, যিনি এই বাড়ি বানাচ্ছেন, ওনার কোনো বক্তব্য সামনে উঠে এসেছে? একদমই প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে এটা গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার চারাতলার ঘটনা। সেখানে একদম পিডব্লিউডির রাস্তা থেকে 1-1.5 ফিটের মধ্যেই পাকা ঘর নির্মাণ করছে লিয়াকত বিশ্বাস। আমরা লিয়াকত বিশ্বাসের সঙ্গে কথা বলেছিলাম। তিনি অবশ্য অবলীলায় জানাচ্ছেন যে তিনি ভুল করেছেন, তিনি জানেন পিডব্লিউডির জায়গায় তিনি কাজ করেছেন এবং যদি সরকার চায় তিনি ভেঙে দেবেন, তেমনও দাবি করেছেন। এবং এই পাকা ঘর নির্মাণের জন্য পঞ্চায়েতের তরফ থেকে কোনো রকম অনুমতি দেওয়া হয়নি, পঞ্চায়েতের কোনো দপ্তর থেকে অনুমতি নেয়নি তিনি জানাচ্ছেন। এবং আগামীতে যদি প্রয়োজন পড়ে তিনি প্রধানের সঙ্গে কথা বলবেন তেমনই জানিয়েছেন। যদিও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, গ্রাম পঞ্চায়েতের পূর্ত সঞ্চালক তারা জানিয়েছেন কোনো রকম আইনি অনুমতি এই বাড়ির ক্ষেত্রে পঞ্চায়েতের তরফ থেকে নেওয়া হয়নি। তারা আগামীতে পঞ্চায়েতে বৈঠক করে বিডিও অফিসকে জানিয়ে যা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার এই বাড়ির বিরুদ্ধে সেই প্রশাসনিক ব্যবস্থা তারা নেবেন বলে জানিয়েছেন। অন্যদিকে অবৈধ নির্মাণের কথা নিজেই স্বীকার করছেন বাড়ির মালিক। পিডব্লিউ জায়গা আমি তলা ফাঁকা রেখে দিয়েছি, সরকার যদি ভেঙে যায় দেবে, অসুবিধা নেই। আমার বিল্ডিং আমার মালিকানা জায়গায় আছে না, পঞ্চায়েত থেকে অনুমতি নেয়নি। তবু আমার সামনে পিডব্লিউ আমার বলে আমি দেখা যাচ্ছে আপাতত এখন মানে আমার তো ব্যবহার করতে হবে না, সেই হিসেবে আমি করেছি। ঠিক আছে, এবার যদি সরকার নিয়ে নেয় তাহলে আমি ছেড়ে দেবো, ভেঙে দেবো, অসুবিধা নেই। গাছকে ঘিরে আপনি গাছটা ঘিরে দিয়েছি, ওটা আমার একটা মানে একটা সেফটি আর কি, গাড়ি ঘোড়া যাতে আমার অ্যাক্সিডেন্ট না হয় বা আমার ধারাইটা নষ্ট না করে, এই জন্য। এটা বেআইনি, একদম বেআইনি। পারমিশন নিয়েছে কি না, আমার পঞ্চায়েত থেকে আমরা কোনো পারমিশন দেয়নি বা পারমিশনের জন্য ওরা অ্যাপ্লাইও করেনি। আমাদের জেলা সভাপতিকে জানাবো, উপরে যারা আছে বিডিও সাহেবকে জানাবো। আপনারা ব্যবস্থা নেবেন? অবশ্যই ব্যবস্থা নেব। এটাকে অবৈধই বলা যায়, যেহেতু পঞ্চায়েতে কোনো পারমিশন নেই, কিছু নেই। রাস্তার পরে যেহেতু পিডব্লিউ পরে করেছে, এটা অবৈধ। রাস্তা থেকে ক ফুট দূরে? 1.5 ফুট? রাস্তার সাথেই তো আছে দেখছি না, আমাদের পঞ্চায়েত তরফ থেকে আমরা কেউ কিছু জানি না। তাহলে রাস্তার উপরে বিল্ডিং কি করে? এটা রিসেন্ট হয়েছে হয়তো, আমি বিশেষ করে আমি খুব একটা খেয়াল করিনি। আমরা পঞ্চায়েত থেকে ব্যবস্থা নেবো, পঞ্চায়েতে আলোচনা করি। একদিকে আমরা দেখলাম যে পিডব্লিউডির জমি দখল করে সেখানে অবৈধ নির্মাণ হচ্ছে, অন্যদিকে সরকারি জমি দখলমুক্ত না করলে দ্রুত ব্যবস্থা, হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূল বিধায়ক। অশোকনগরের কর্মী সম্মেলনে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। একই সঙ্গে দলে দুর্নীতি বরদাস্ত নয় বলেও বার্তা দিচ্ছেন তৃণমূল বিধায়ক।
যদি সরকারি জমি কেউ পজিশন বা পার্টিকে সামনে রেখে দখল করে থাকেন, মানে কাল সকাল 9টার মধ্যে ছেড়ে দিন। আপনি যদি কালকে না করেন, আমি কিন্তু পরশুদিন ডিএম সাহেবকে এনে আপনার থেকে জমি আমি সরকারের অনুকূলে দিয়ে দেবো। আর তৃণমূল বিধায়ককে কটাক্ষ করছে বিজেপি। নিজের দলের কর্মীদের যদি উচ্ছেদ করতে চান তাহলে উনি উচ্ছেদ হয়ে যাবেন। ওই কর্মীরাই তো ওনাকে ভোট দিয়ে ওখানে বিধানসভায় বিধায়ক করেছেন। উচ্ছেদ এতদিন কেন করলেন না? এতদিন সুযোগ নিয়েছেন, শহর এলাকায় বিজেপি ভালো ফল করেছে, তাই নারায়ণ গোস্বামী গায়ে জ্বালা বেঁধেছে। তৃণমূলের নাম করে অন্য মানুষকেও তো ডিস্টার্ব করবে, গরিব মানুষ আছে তাদেরকেও তো ওই উচ্ছেদ করবে। এই উচ্ছেদের বিরুদ্ধে আমরা এত বছর উনি সুযোগ দিয়েছেন, তৃণমূল ভোট না পাওয়ার কারণে বিজেপিপন্থী তৃণমূলকে ওরা উচ্ছেদ করতে চাইছে। আর এবার আপনাদের দেখাবো কিভাবে সোশ্যাল মিডিয়ায় জমির বিজ্ঞাপন দিয়ে জালিয়াতি চলেছে, যে ঘটনায় মূল পান্ডা সহ 4 জনকে গ্রেফতার করেছে অশোকনগর থানার পুলিশ। কিন্তু কিভাবে এই প্রতারণা চললো, আর যে জমির বিজ্ঞাপন দেওয়া হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি, 34 নম্বর জাতীয় সড়কের পাশের একটি জমির বিজ্ঞাপন দেওয়া হয়, আর তারপর চললো জালিয়াতি। মূল পান্ডা সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু কিভাবে জালিয়াতি চললো, প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউলের থেকে সরাসরি একবার জানার চেষ্টা করি। জিয়াউল, সোশ্যাল মিডিয়ায় জমির বিজ্ঞাপন দেওয়া, তারপরে জালিয়াতি, কিভাবে সেই জালিয়াতি চললো এবং কিভাবে সেই প্রতারণা চক্রের হদিশ পেল পুলিশ? দেখো, দীর্ঘ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় জমি কেনা বেচা নিয়ে একটি বিজ্ঞাপন দেওয়া হয় এবং তাতে অনেক মানুষ সেই ফাঁদে পা দেয় এবং তারপরে জালিয়াতি শিকার হয়, অবশ্যই তারা সর্বহারা হয়ে যায়। এখানেও ঠিক এই 34 নম্বর জাতীয় সড়কের আবালসিদ্ধি এলাকা, এখানেও জমি রয়েছে, সেই জমির বিজ্ঞাপন দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। তারপরে একেবারে হালি শহরের এক ব্যক্তি সেই জমি কিনবেন বলে তিনি সেখানে আসেন, জমি পছন্দ করেন এবং তারপরে 7ই জুলাই অর্থাৎ তিনি সেখানে আসেন এবং প্রায় 7 লক্ষ টাকা অ্যাডভান্স করার জন্য সেই টাকাও নিয়ে আসেন। তারপরে সেই টাকাও নিয়ে নেয়, নিয়ে তাকে সেখান থেকে গাড়িতে তুলে গিয়ে একটি ফাঁকা জায়গায় মারধর করে সে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। তারপরে তিনি অশোকনগর থানায় অভিযোগ দায়ের করে, অভিযোগের ভিত্তিতে অশোকনগর থানার পুলিশ একেবারে তদন্তে নামে। তারপরেই এই চক্রের পর্দা ফাঁস করে, অর্থাৎ এই চক্রের সঙ্গে বেশ কয়েকজন যুক্ত হচ্ছে, তারা জমি মাফিয়া বলে এলাকা পরিচিত এবং তার মধ্যে অশোকনগরের একজন, তিনি কিন্তু মূল পান্ডা, তিনি এই একেবারে এই হালি শহরের ব্যক্তির কাছ থেকে প্রায় 7 লক্ষ টাকা নিয়েছিল। পরবর্তীকালে তিনি যখন এই পরপর এইভাবে জালিয়াতি করছে বলে পুলিশের নজরেও আসে। পরবর্তীকালে যখন অভিযোগ দায়ের হয়, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু এখনো পর্যন্ত অশোকনগর থেকে যাকে মূল পান্ডা হিসেবে গ্রেপ্তার করেছে, তার সঙ্গে আরও তার 3 সাকরেদকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে এখনো পর্যন্ত 3 লক্ষ টাকার বেশি টাকা উদ্ধার হয়েছে। তার কারণ এই 7 লক্ষ টাকার যে নেওয়া হয়েছিল তার থেকে 3 লক্ষ টাকা এখনো পর্যন্ত পুলিশ উদ্ধার করেছে। ফলে আরও এর সঙ্গে কারা কারা যুক্ত, কতদিন ধরে এই চক্র চালাচ্ছিল, সবটাই নজরে রেখেছে অশোকনগর থানা পুলিশ। এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে এবং যে ব্যক্তি এই প্রতারিত শিকার হয়েছেন তার বক্তব্য যে এর আগেও নাকি একাধিক ব্যক্তি পরবর্তীকালে জানতে পারে এই ধরনের জমি নাকি তারা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেয় এবং সেখান থেকে অনেক মানুষ প্রতারিত হয়। ফলে অবশেষে অশোকনগর থানা পুলিশ এটা সাফল্য এবং এখনো পর্যন্ত 3 লক্ষ টাকার বেশি উদ্ধার করেছে, যে এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা কিন্তু 4। অর্থাৎ ধৃতদের থেকে 3,10,000 টাকা উদ্ধার করেছে পুলিশ। গত 7 তারিখে ডেট হলো যে তুমি কিছু টাকা পয়সা নিয়ে চলে আসো, এসে আমরা জমি দেখেছি, ভালো জমি দেখেছি, তুমি দেখে অ্যাডভান্স করে চলে যাবেন, পছন্দ না হলে টাকা ফেরত নিয়ে চলে যাবে। দিয়ে স্যার ওই আওয়াল সিদ্দির মোড়ে ওখানে দাঁড় করিয়ে আর একজনকে ডাকালো, ডাকিয়ে সঙ্গে সঙ্গে ফিল্মি কায়দায় ফোন করলো। একটা টাটা সুমো গাড়ি এলো, বললো আমরা পুলিশের লোক, ধাবাধা মোবাইল ফোন মারধর শুরু করলো, গাড়িতে করে উঠালো, উঠে টাকা পয়সা সব কেড়ে নিল, বললো আমরা পুলিশের লোক, তোদের অ্যারেস্ট করলাম, করে সুরিয়ার ওই দিকটায় মাঝ রাস্তায় আমাদের ছেড়ে দিল। ওই জমিটাই মেন উদ্দেশ্য ছিল আর টাকাটা আত্মসাৎ করার ওদের উদ্দেশ্য ছিল। এটা স্যার 2 জন মিলে 2 বন্ধু 7,20,000 টাকা। 4 জনকে অ্যারেস্ট হয়েছে। অন্য পাশের থানা তো দেগঙ্গা থানা তো 3 জন মতো অ্যারেস্ট হয়েছে, আরো 2-3 জন বাকি আছে। জয়েন্ট রেড চলছে, রেড চলবে এবং খুব বড় চক্র এরা, সাধারণ মানুষকে বোকা বানায় বা কিছু লোক লোভে বশীভূত এরা পা দিয়ে ফেলছে। জমির চক্রও আছে এর মধ্যে, আছে নানান ধরনের জমি দেখানো, যেখানে ব্যবসায় হাইওয়ে চওড়া হচ্ছে, এর পাশে একটা জমি দেখালো, আগে আপনি পার্ট পেমেন্ট করুন, পুরোটাই ফেক, পুরোটাই ধরুন, পুরোটাই জাল। এটা একটা প্রতারক চক্র। আর এবার নজর রাখবো বসিরহাটের পিফা পঞ্চায়েত। সেখানে আজ উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়, কারণ সেখানে এই অভিযোগটা সামনে আসছে যে উন্নয়নের কাজ আর সেখানে কিনা আমরা ওরার অভিযোগ আসছে, তাই পঞ্চায়েতে তালা বিরোধীদের।
পঞ্চায়েত অফিসে বিরোধীরা তালা মারে কারণ উন্নয়নের কাজে আমরা ওরার অভিযোগ সামনে উঠে আসছে। আর এই নিয়েই বসিরহাটের পিফা পঞ্চায়েতে আজ উত্তেজনার সৃষ্টি হয়। প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনুপমের কাছ থেকে একটু জানার চেষ্টা করি। অনুপম, উন্নয়নের কাজে আমরা ওরা ঠিক কি অভিযোগ সামনে আসছে? হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা, এই যে বসিরহাটের যে পিফা পঞ্চায়েত, এই পিফা পঞ্চায়েতের যেসব বিরোধী যেসব মেম্বাররা রয়েছে, 9 জন যে বিরোধী মেম্বাররা রয়েছে, তারা আজকে পিফা পঞ্চায়েতের গেটে তালা দিয়ে সেখানে পঞ্চায়েতের সামনে তারা ধর্ণা বিক্ষোভ দেখায়। তাদের যেটা মূল যেটা তাদের অভিযোগ, যে উন্নয়নের যে টাকা সরকারে বরাদ্দ করছে পঞ্চায়েতে, সেই পঞ্চায়েতে ওরা এই যে এটাই হচ্ছে, তার কারণ হচ্ছে বিরোধীদেরকে কোনো রকম উন্নয়নমূলক টাকা বরাদ্দ তাদেরকে দেওয়া হচ্ছে না। এবং এমনকি এই যে আজকেও মিটিং ছিল, সেই মিটিংয়ে যে 26 জন মেম্বারই কিন্তু উপস্থিত ছিল, কিন্তু সেই মিটিংয়ে কিন্তু একদম বিরোধী যারা আছে তাদেরকে কোনো রকম অর্থ তাদেরকে বরাদ্দ করা হয় না। তৃণমূলের যে কজন মেম্বার ছিল তাদেরকে অর্থ বরাদ্দ করা হয়। শুধু তাই না, এই যে বর্ষাকালে যে ত্রিপল এসছে গরিবদের জন্য, সেই ত্রিপলও বিরোধী যেসব মেম্বাররা রয়েছে সেই মেম্বারদেরকে ত্রিপলও পর্যন্ত দেওয়া হয়নি। এমনই কিন্তু অভিযোগ তুলে আজকে কংগ্রেস, সিপিএম এবং আইএসএফ এর মোট 9 জন যে মেম্বার, তারা এই যে পিফা পঞ্চায়েতের গেটে তালা মেরে সেখানে বিক্ষোভ দেখায়। এবং উল্টো দিকে ঠিক তার থেকে কিন্তু 50 মিটার দূরে তৃণমূলের কর্মী সমর্থক তারাও কিন্তু এসে কিন্তু উত্তেজনা তৈরি করে, সেখানেও কিন্তু তারা বিক্ষোভ স্লোগান দিতে শুরু করে। এবং তারপরে কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা গিয়ে কিন্তু সেই তালা ভেঙে পঞ্চায়েতের মেম্বার, প্রধান, উপপ্রধানকে কিন্তু বের করে নিয়ে আসে। এবং এই বিষয়ে কিন্তু সেখানকার যে আলমগীর মন্ডল, যে উপপ্রধান, তিনি কিন্তু পুরো বিষয়টি কিন্তু অস্বীকার করেছে। বেশ, পঞ্চায়েতটা তৃণমূলের পার্টি অফিস এবং মস্তানদের আকারে তৈরি হয়েছে। এই পঞ্চায়েতে বিরোধীদের 9খানা মেম্বার আছে, আইএসএফ, সিপিএম, কংগ্রেসের। বিরোধীদের কোনো কাজকর্ম দেয় না। পঞ্চায়েতে গরিব মানুষের জন্য ত্রিপল থেকে শুরু করে যা কিছু আসে নিজেদের মতো আত্মসাৎ করে। সাধারণ মানুষ পঞ্চায়েতের কিছুই পায় না। আজকে মানুষের পঞ্চায়েত করবার জন্য আমাদের আন্দোলন চলছে মেম্বারদের। আলোচনা হতে হতে ওরা সিপিএম, কংগ্রেস, আইএসএফ 3 জন এসে পঞ্চায়েতে এসে হঠাৎ করে তালা মেরে স্লোগান দিচ্ছে। তখন গ্রামের মানুষ বেরিয়ে এসে তালা ভেঙে আমাদের বাইরে নিয়ে আসে। ওদের বুথে আমরা পথশ্রী, আমরা পঞ্চায়েত থেকে 1 বছরের মধ্যে যে কাজ করে দিয়েছি, আমরা সবসময় বিরোধীদের কাজ দেই। ওরা ভুল বলছে, মাথা খারাপ হয়ে গেছে। আর জয়নগরের এক যুবককে পুলিশ গ্রেফতার করে কারণ তিনি বোমা বানিয়েছেন এবং তার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটে। তবে ইউটিউব দেখে তিনি বোমা বানানো শিখেছেন আর তারপর সেই বোমা বানিয়েছেন, যার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটে। আর এরপরেই জয়নগরের সেই যুবককে গ্রেফতার করে পুলিশ। রাত্রে 11:30 যখন বাজে তখন দুটো বোমার আওয়াজ আমরা শুনতে পাই। চারিদিকটা একদম পুরো ধোঁয়ায় হয়ে গেছে, কুয়াশার মতো, মানে কিছুই দেখা যাচ্ছিল না। তারপরে দেখলাম যে আমাদের বাড়ির এই যে পিছনে যে রাস্তাটা রয়েছে, রাস্তা দিয়ে একটা ছেলে হাফ প্যান্ট পরা, গায়ে স্যান্ডো গেঞ্জি পরা, গামছা গায়ে, বোমাটা ফেটেছে কিনা ও দেখে আমাদের এই বাড়ির মধ্যে দিয়ে চলে গেল। তারপরে পুলিশ এলো, এসে ওদের বাড়িতে গেল, ছেলেটাদের বাড়িতে গেল, যে ওর মাকে জিজ্ঞাসা করলো, ওর মা ছিল না সম্ভবত, এইটুকুই শুনতে পাই। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্পণের কাছ থেকে একটু জানার চেষ্টা করি। অর্পণ, জয়নগরের এই যে যুবক, সে ইউটিউব দেখে হঠাৎ করে বোমা বানানো কেন শিখছিলেন? কি উদ্দেশ্য ছিল? আর বোমার অভিজ্ঞতা এতটাই ছিল যে চারদিকে ঘন কুয়াশা মনে হচ্ছিল, যেমনটা স্থানীয়রা বলছেন। একদমই, দেখো, পুলিশ তদন্ত শুরু করেছে এবং এই ঘটনায় এই প্রবীর চট্টোপাধ্যায় তিনি যেটা স্বীকার করেছেন যে তিনি এই বোমা বানানো শিখেছে ইউটিউব দেখে। এবং পরিবারের সঙ্গে আমরা কথা বলেছিলাম, সেখানেও পরিবারের সদস্যরা জানাচ্ছেন অধিকাংশ সময় সে মোবাইলে সব সময় বিভিন্ন মোবাইল নিয়েই সে ব্যস্ত থাকতো, পরিবারের লোকজনের সঙ্গে তেমন একটা কথাও সে বলতো না। এবং এই যে জয়নগরের যে 7 নম্বর ওয়ার্ড তিলিপাড়া, সেখানে পরীক্ষামূলকভাবে বোমা সরঞ্জাম জোগাড় করার পর তিনি সেই পরীক্ষামূলকভাবে সেই বোমা ফাটিয়েছেন এবং এলাকার মানুষজন শব্দ শুনে জয়নগর থানাকে খবর দিলে জয়নগর থানার পুলিশ যখন তাকে ধরে,
তার বাইকের থেকে যে সরঞ্জাম উদ্ধার হয়েছে, বেশ কিছু বোমার তৈরির যে সরঞ্জাম, সেই সরঞ্জাম সেখান থেকে উদ্ধার করা হয় এবং পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ তদন্ত শুরু করেছে, পরিবারের তরফ থেকে বলা হচ্ছে ছোট বোমা, কিন্তু কাউন্সিলর বলছেন ছোট বোমা মনে হচ্ছে না, কারণ ইউটিউব দেখে এই ধরনের বোমা বানানো যায় তিনি মনে করছেন না। কি দেখে করেছে? ইউটিউব থেকে হয়তো করেছে, ছোট বাচ্চা খেলতে গেলে কি বোম বানিয়েছে, কি বারুদ ফারুদ নিয়ে কি দড়ি টড়ি দিয়ে বানিয়েছে, বানিয়ে দেখছি যেমন কেমন লাগে, আমি বানাতে পারি কি। আমার ঠিক ইউটিউব থেকে করেছে বলে আমার ঠিক মনে হয় না, কারণ এটা বর্ডার এরিয়া। মন্দিরবাজার থানা এলাকায় অনেক দুষ্কৃতী তারা হচ্ছে এইসব কাণ্ড কারখানা ঘটিয়ে থাকে। আমার মনে হয় পুলিশ যদি যথাযথভাবে তদন্ত করে তাহলে ভবিষ্যতে এই ধরনের কাজ তাদের বন্ধ হবে। আর এবার আপনাদেরকে দেখাবো চাকরির নামে জালিয়াতির অভিযোগ। বেসরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে জালিয়াতির অভিযোগ সামনে উঠে আসছে নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্পণের থেকে একটু জানার চেষ্টা করি। অর্পণ, কি ধরনের অভিযোগ সামনে উঠে আসছে, কিভাবে জালিয়াতি চলতো এই শিক্ষা প্রতিষ্ঠানে? দেখো, 2 বছর কোর্স ডকুমেন্ট না হয়, কিন্তু অভিযোগ করা হচ্ছে 2 বছর পরেও তাদের কোনো সার্টিফিকেট দেওয়া হয়নি এবং তারা যে অরিজিনাল সার্টিফিকেট জমা দিয়েছিলেন এই সার্টিফিকেটও তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে না এবং তাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তারা বিভিন্ন ক্ষেত্রে তারা বিভিন্ন জায়গায় চাকরি পাবেন, সেই চাকরিও তারা পাচ্ছেন না। এরপরেই এই যে নার্সিংহোম কর্তৃপক্ষ রয়েছে যারা এই ট্রেনিং এর ব্যবস্থা করেছিলেন তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করো তাদের থেকে কোনো রকম তারা সদুত্তর পাননি। এরপরেই এই যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে তারা ভাঙচুর চালান, বিক্ষোভ দেখান। কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগে ধৃত সংস্থার কর্ণধার। আর এবার আপনাদেরকে দেখাবো জমা জলে কিভাবে যাত্রী দুর্ভোগ বাড়ছে পুরুলিয়া বাস স্ট্যান্ডে। পুরুলিয়া বাস স্ট্যান্ড যেটা একেবারে খানাখন্দে ভরা এবং জমা জলের ভোগান্তি বাড়ছে। প্রতিনিধি ইন্দ্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্র, তোমার থেকে একটু জানার চেষ্টা করি যে জমা জল আমরা দেখতে পাচ্ছি, খানাখন্দ ভরা আমরা দেখতে পাচ্ছি, পুরসভার তরফ থেকে কোনো পদক্ষেপ, কোনো ব্যবস্থা? দেখো, বাস স্ট্যান্ড সংস্কার করতে গেলে বা বর্ষার সময় বাস স্ট্যান্ডের যে অবস্থা হয় সেটা করতে গেলে একটা বিপুল টাকার প্রয়োজন রয়েছে। ইতিমধ্যেই বাস স্ট্যান্ড কর্তৃপক্ষ বেশ কয়েকবার চেষ্টাও করেছে, কিন্তু যে মূল সমস্যাটা রয়েছে বাস স্ট্যান্ড যাদের একেবারেই বাস স্ট্যান্ডে যারা দেখভাল করে পুরুলিয়া পৌরসভা, তাদের সেই অর্থ নেই। ফলে স্বাভাবিকভাবেই তারা দ্বারস্থ হয়েছিল মন্ত্রী এবং মন্ত্রী পরিদর্শনে এসছিলেন এবং মন্ত্রী প্রায় 1.5 কোটি টাকা বরাদ্দ করে গেছে বাস স্ট্যান্ডের জন্য এবং বাস স্ট্যান্ডের সংস্কারের জন্য। বাস স্ট্যান্ডের এই সমস্যা দীর্ঘদিনের, বর্ষা নামলেই বাস স্ট্যান্ড খানাখন্দে ভরে যায়, সেগুলো জল ভরে যায় এবং স্বাভাবিকভাবে দূর থেকে দেখলে মনে হবে বাস স্ট্যান্ড নয়। কি ব্যবস্থা হয় সেদিকে তো আমাদের নজর থাকবেই। কাশ্মীরে গুলি লড়াইয়ে শহীদ ক্যাপ্টেন ব্রিজেশ থাপা, দার্জিলিং এর বাসিন্দা। কাশ্মীরের ডোডায় সেনা জঙ্গি সংঘর্ষ, যেখানে জঙ্গিদের গুলিতে ক্যাপ্টেন ব্রিজেশ থাপা সহ 4 সেনার মৃত্যু হয়। পাহাড়ে শোকের আবহ। প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি পার্থর কাছে যাব একবার। পার্থ, বাড়ি ফেরা হলো না আর ক্যাপ্টেন ব্রিজেশ থাপার। একেবারে এটাই দেখো, এই মাসেই কিন্তু তার বাড়ি ফেরার কথা ছিল এবং বাড়িতে ফিরে পরিবারের লোকদের সঙ্গে তার মেঘালয়, নাগাল্যান্ড এসব জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল এবং বন্ধুদের সঙ্গে দেখা করতে তার মুম্বাইতেও যাওয়ার কথা ছিল, কিন্তু আর ফেরা হলো না। কাল দুপুরে তার কফিন মন্দির দেহ বিশেষ বায়ুসেনার বিশেষ বিমানে নামবে বাগডোগরায় এবং তারপর তাকে শেষ শ্রদ্ধা জানানো হবে একেবারে রাষ্ট্র মর্যাদায়। কাল ব্রিজেশের কফিন বন্দি দেহ ফিরবে বাগডোগরায়। बहुत खुश था वो संडे में। वो ये बोल रहा था, एक दिन पहले मेरे को नीचे बुलाया गया था लेकिन आज कुछ इन्फॉर्मेशन आया है करके, इसीलिए मुझे हुक्म मिला है कि मेरे को फिर वापस पहाड़ के ऊपर में जहाँ पर पोस्ट है वहाँ पर ही जाके ऑपरेट करना है। तो मैंने उनको बता दिया कि देखो केयरफुल रहना, सब कुछ ठीक ठाक करना है। मंडे शाम को 9 बजे शायद ये कुछ इंसिडेंट हुआ। मुझे तभी पता लगा जब उनका पेरेंट यूनिट था वहाँ से कॉल आया उनका CO का, कमांडिंग ऑफिसर। मैं प्राउड फील करता हूँ कि जान देकर भी उसने कुछ काम किया है।